কিন্তু খাটের তলা সার্চ করার আগেই তো শিক্ষামন্ত্রী রক্ষিতার বাড়ি থেকে কত 52 কোটি না 48 কোটি টাকা বেরিয়েছে। এরকম টাকা কি কেন্দ্রীয় কোনো মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েছে? তৃণমূল কংগ্রেসের যে কথাগুলো বলছে তার ইমপ্লিকেশন হচ্ছে ওই খাটের তলাতেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। তৃণমূল কি সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে? তৃণমূল কি বলছে যে তারা চুরি করেনি? তৃণমূল কি বলছে যে ওই যে টাকাগুলো ছিল পার্থ চ্যাটার্জির বাড়িতে বা তার রক্ষিতার বাড়িতে ওগুলো খোলামকুচি? আগে যে ঘটনাটা হয়েছে সেটা তৃণমূল ব্যাখ্যা দিক। উনি হেজিপেজি লোক নন। ওর 543টা আসনের লোকসভাতে ওর 29টা আসন আছে, বিশাল আসন, সর্বভারতীয় তৃণমূল দল। মুখ্যমন্ত্রীর কাছে দেখা করবার একমাত্র সার্থকতা হচ্ছে যে আমাকে নিয়ে নাও, আমি তোমার সেবাতেই আছি, আমাকে নিয়ে নাও। অন্তত চর্মচক্ষে দেখে এই জিনিসটা মনে হচ্ছে আর কি। চারু মজুমদারের মতন কথা যে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তো নিন না ছিনিয়ে, অসুবিধা কি আছে? ওর দুটো হাত আছে, কেন্দ্রেরও দুটো হাত আছে, তো উনি নিন না ছিনিয়ে, আটকাচ্ছে কিসে? কিন্তু সব পাঁয়তাড়া করার দরকার কি? উনি মন্ত্রী পদ পাননি সেটা নিয়ে ওর ক্ষোভ আছে বুঝতে পারি, কিন্তু ওর কতদূর যোগ্যতা আছে সেটাও তো ভাবতে হবে। যে নির্বাচনে জিতেছেন বলেই যে তিনি মন্ত্রীর পদ পাওয়ার যোগ্য, তিনি একটা মন্ত্রিত্ব চালাবার যোগ্য, এরকম তো কোনো কথা নেই। সৌমিত্র খান এত মন্ত্রী হওয়ার শখ কিসের জন্য? উনি এমপি হিসেবেই যথেষ্ট কাজ করতে পারেন। ওর নিজের কনস্টিটিউয়েন্সির জন্য যা কাজ করতে পারেন, পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে পারেন। কাজ করে দেখিয়ে দিন, উনি তার যথাযোগ্য পুরস্কার পাবেন। কিন্তু খাটের তলা সার্চ করার আগেই তো শিক্ষামন্ত্রী রক্ষিতার বাড়ি থেকে কত 52 কোটি না 48 কোটি টাকা বেরিয়েছে। এরকম টাকা কি কেন্দ্রীয় কোনো মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়েছে বা আছে বলে সন্দেহ আছে? এই যে খাটের তলা সার্চ করার ব্যাপারটা, এটা আমাকে মনে করিয়ে দেয় যে 1943 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল, যে 50-এর মন্বন্তর, তখন বাংলায়, অবিভক্ত বাংলায় যে প্রধানমন্ত্রী ছিলেন সোহরাওয়ার্দী, তিনি বলেছিলেন তিনি গৃহস্থের বাড়ির খাটের তলায় ঢুকে লুকোনো চাল বার করবেন। অর্থাৎ এর ইমপ্লিকেশনটা ছিল যে এই চাল লুকোনোর ফলেই দুর্ভিক্ষ হয়েছে। ঠিক তেমনি এই মমতা এবং তৃণমূল কংগ্রেসের যে কথাগুলো বলছেন তার ইমপ্লিকেশন হচ্ছে ওই খাটের তলাতেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। যে কোনো মন্ত্রীর খাটের তলাতে গেলে পরেই এই নিট এবং নেট কেলেঙ্কারির সমস্ত রহস্য উদ্ধার হয়ে যাবে। তো যাক, তাহলে তৃণমূল যাক, তৃণমূল ব্যবস্থা করে দিক না। তৃণমূল তো সর্বভারতীয় পার্টি, তৃণমূলের তো 29টা সাংসদ আছে, কি চারটিখানি ব্যাপার, 29টা সাংসদ। তৃণমূল ব্যবস্থা করুক, কোনো অসুবিধার কি আছে? শুধু দাবি করলেই চলবে? স্যার, যখন এই রাজ্যে যে শিক্ষা দুর্নীতি হচ্ছিল সেই সময় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কয়েকটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। সেটা হচ্ছে যে ধেড়ে ইঁদুর বা আসল বড় মাথা, এই কথাগুলো তিনি বলেছিলেন বিচারপতির আসনে বসে, যে তাদেরকে আগে বের করতে হবে। এখন সেই শব্দবন্ধগুলোকেই তৃণমূল ব্যবহার করছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে তৃণমূলের বক্তব্য হচ্ছে যে নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, এর সঙ্গে অনেক উপরমহল জড়িত এবং আসল মাথাদের ধরতে হবে, ধেড়ে ইঁদুর কারা তাদেরকে ধরতে হবে। কেন্দ্রীয় সরকার যে দফতরের অধীন সেই মন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের খাটের তলায় তল্লাশি চালাতে হবে। কি বলবেন? ওই তো একটুখানি আগে যেটা বললাম, যে সমস্ত রহস্য প্রত্যেক মন্ত্রীর এবং তার আত্মীয় স্বজনের খাটের তলায় লুকিয়ে আছে। তো সেটা তৃণমূল আবিষ্কার করুক না। এটা তো কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর আছে তারা আবিষ্কার করেছে যে পার্থ চ্যাটার্জি না হলে তার রক্ষিতার বাড়িতে এরকম টাকা লুকিয়ে আছে। শুধু তাই নয়, তার সঙ্গে যে সমস্ত চালাচামুন্ডা ছিল, যে ওই শিক্ষা দপ্তরের, বস্তুত গোটা শিক্ষা দপ্তরটাই জেলে আছে, লুকিয়ে আছে। আজকে তৃণমূল কি সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে? তৃণমূল কি বলছে যে তারা চুরি করেনি? তৃণমূল কি বলছে যে ওই যে টাকাগুলো ছিল পার্থ চ্যাটার্জির বাড়িতে বা তার রক্ষিতার বাড়িতে ওগুলো খোলামকুচি? আগে যে ঘটনাটা হয়েছে সেটা তৃণমূল ব্যাখ্যা দিক। তৃণমূল তো ছেড়ে দিলে, পার্থ চ্যাটার্জিকে দল থেকে বার করে দিলেই খালাস হয়ে গেল না। এটা তো মমতা ব্যানার্জির একটা চিরাচরিত পন্থা
যে তিনি সকলকে দিয়ে কাজ করাবেন, চুরি চামারি করাবেন, তাদের দিয়ে তাদের টাকা এতে ঢোকাবেন, কিন্তু যে মুহূর্তে বিপদে পড়বে অমনি ছেড়ে দিয়ে না আমি তো কিছু জানি না, আমি তো সব কিছু জানিনি, কোথা থেকে হয়েছে, ও এরকম কাজ করেছে, বার করে দাও ওকে পার্টি থেকে। এই তো ওর মানসিকতা। তো এই মানসিকতা দিয়ে কী করবেন, ওরা বার করুন। আমি তো বলছি উনি হেজিপেজি লোক নন, ওর 543টা আসনের লোকসভাতে ওর 29টা আসন আছে, বিশাল আসন, সর্বভারতীয় তৃণমূল দল, তো তারা বার করুন না, আটকাচ্ছে কি? কিন্তু নিট কেলেঙ্কারি নিয়ে তৃণমূল একটা বেনিয়মের অভিযোগ প্রথমত তুলেছে এবং তা নিয়ে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে নিট নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে এবং হাজার হাজার ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমাদের রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক অনেক গ্রেফতারি হলো, কেন্দ্রীয় সরকারের নিট যা ভারতের সবচেয়ে সম্মানজনক পরীক্ষা তার জন্য ইডি সিবিআইকে কি আমরা দেখতে পাবো না? স্যার প্রশ্নটা এখানে যে রাজ্যে যেগুলো হলো তার এখনো কোনো সলিউশন পাওয়া গেল না, এখন কেন্দ্রে যদি এই বিষয়টা এলো সঙ্গে সঙ্গে রাজ্যের বিষয়টা কি চাপা পড়ে গেল? রাজ্যের কোনো সলিউশন না করে আগে কেন্দ্রকে দেখতে হবে। অর্থাৎ ব্রাত্য বসুর বক্তব্য হচ্ছে আমি চুরি করেছি, ঠিক আছে করেছি তো, তুইও তো করেছিস, এই তো বক্তব্য ব্রাত্য বসুর। আমি চুরি করেছি কিন্তু তুইও তো করেছিস, তো তোর চুরিটা তো তুই আগে করেছিস, সেটার সমাধান হোক। সেই চুরির প্রতিবাদে কিছু অসহায় লোক গত 1000 দিনের ওপর ধরে অবস্থান করছে, সেটা নিয়ে কারোর কোনো হেলদোল নেই। তারা মানুষ নয়, তারা যে এতদিন ধরে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি পায়নি সেটা কোনো ব্যাপার নয়। এতদিন ধরে এই শিক্ষা দপ্তরে কোনো নিয়োগ হচ্ছে না এবং তার ফলে যে ছাত্রীরা এরা সব বিপদের মধ্যে আছে, এদের লেখাপড়া হচ্ছে না, সেটা কোনো ব্যাপার নয়। সেটা সম্বন্ধে ব্রাত্য বসু বলুন না, কেন্দ্রীয় সরকারে যেটা হচ্ছে সেটা সম্বন্ধে মমতা ব্যানার্জি গলা ফাটিয়ে বলুন। কিন্তু ব্রাত্য বসু তো একটা রাজ্যের একটা দপ্তরের মন্ত্রী মাত্র। ব্রাত্য বসুর এসব না বলে ব্রাত্য বসুর নিজের দপ্তরটার প্রতি একটু নজর দিন। অন্যের দপ্তরের দিকে নজর দেওয়া মানে হচ্ছে নিজেরটার থেকে মনোযোগ নজর ঘোরাবার চেষ্টা। স্যার কিন্তু নিট কেলেঙ্কারি তো মনে হচ্ছে তৃণমূলকে একটু বাড়তি অক্সিজেন দিয়ে দিল, কারণ এতদিন এসএসসি নিয়ে আপনারা যখন বলেছেন এখন তো আপনাদের গায়েও সেই একই রকম কলঙ্ক লাগলো। ঠিক আছে, অক্সিজেন শুকতে থাকুক, তারপরে কি হবে দেখা যাক। অক্সিজেন লোকে কখন শোকে, যখন মরণ দশা হয় তখন শোকে। স্যার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বাংলাকে বঞ্চনা করা নিয়ে এবারে মুখ খুললেন বিজেপিরই একজন সাংসদ সৌমিত্র খান, বিষ্ণুপুরের সাংসদ। তিনি বলছেন যে তৃণমূলের সুর, মানে তার একটু গলায় একটু তৃণমূলী সুর, এবং তিনি বলছেন যে শুধুমাত্র বিরোধীদের কথা মতো, মানে বিরোধীদের মতো করে কথা বললে হবে না, বাংলার জন্য 100 দিনের কাজ বা এইসব টাকা যে আটকে রাখা হয়েছে সেটারও তিনি বিরোধিতা করছেন এবং একই সঙ্গে বলছেন যে আবাসের টাকা আটকে রাখা বা 100 দিনের টাকা আটকে রাখাটা ঠিক নয়, মানুষের কথা ভাবতে হবে। 24 তারিখ আমি প্রধানমন্ত্রীকে চিঠি দেবো, আমি চাই এখানেও 100 দিনের কাজ চালু হোক, উন্নয়নের স্বার্থে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমি দেখা করতে রাজি আছি, এমন মন্তব্য করছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান। কি বলছেন? না, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন না কেন? টাকা যদি আটকে থাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, তাহলে তো সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা। তাদের সঙ্গে দেখা না করে উনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কি করবেন? মুখ্যমন্ত্রী নালিশ করছেন, উনি এই নালিশের সুরে সুর মেলাচ্ছেন, তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার সার্থকতাটা কি একটু বুঝিয়ে বলুন। মুখ্যমন্ত্রীর কাছে দেখা করবার একমাত্র সার্থকতা হচ্ছে যে আমাকে নিয়ে নাও, আমি তোমার সেবাতেই আছি, আমাকে নিয়ে নাও। অন্তত চর্মচক্ষে দেখে এই জিনিসটা মনে হচ্ছে আর কি। রাজ্য নেতৃত্বের প্রতিও কিন্তু সৌমিত্র খাঁর খুব একটা মানে যে সন্তোষ ভাব তা কিন্তু আমরা দেখতে পাইনি। তিনি রাজ্যে মানে তার উপর একটু নরম গরমই তিনি কথা বললেন। তিনি বলেন যে রাজ্য নেতৃত্বের ওপর রাগও নেই, আবার ভালোবাসাও নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অনেক সুযোগ দেওয়ার পরেও রাজ্য সেই সুযোগ কাজে লাগাতে পারেনি, এটা রাজ্য নেতৃত্বেরই ভুল এবং এটা স্বীকার করতেই হবে। মানে ফের রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন রাজ্যের মানে দলের মধ্যে বসেই সৌমিত্র খাঁ। কোন সুযোগের সদ্ব্যবহার করতে পারেন রাজ্য নেতৃত্ব? আমি তো বলবো যে কেন্দ্র কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল, নিতে পারেনি। তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে যে ধরনের দলদাসত্বের পরিচয়ে রাজ্যে পুলিশ প্রশাসন দিয়েছে তার ব্যাপারে একটা কোনো ব্যবস্থা কেন্দ্র নিতে পারেনি, নেওয়া উচিত ছিল। এবং এটা না নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো যে রাজ্যের আমাদের
বিজেপির কর্মীরা তারা একেবারে হতোদ্যম হয়ে গেছে, তাদের মনোবল একেবারে নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা আমি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজরে আনছি। তো উনি যেটা করতে চাইছেন, উনি তো সাংসদ একজন, উনি গিয়ে বলুন না কেন্দ্রে উনি একটা মন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইলে পাবেন, সেখানে গিয়ে কথা বলুন। উনি মমতার কাছে কেন যাচ্ছেন? মমতা যা বলছেন উনি তো তাই বলছেন। তো উনি গিয়ে বলবেন হ্যাঁ এইরকম ব্যাপার হয়েছে, মমতা বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আপনি যা বলছেন ঠিক। এখানে তারপরে কি মমতার সাথে দেখা করে কি হবে? কেন্দ্রে গিয়ে দেখা করুন। হ্যাঁ, কিন্তু এই যে ওনার যে এই ক্ষোভটা, সেটা এই আসার হয়তো কারণ হলো তিনি মন্ত্রিত্ব একবারও পাননি। কারণ মানে তিনি সাংসদ বহুবার হয়েছেন, কিন্তু একবারও কেন্দ্র থেকে মন্ত্রিত্ব পাননি। বরং শান্তনু ঠাকুর বা সুকান্ত মজুমদার তাদেরকে কেন্দ্র থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবং সেই জন্যই বোধহয় অনেকটা সেই দিকে ইঙ্গিত করে সৌমিত্র খাঁ বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছে, তিনি যোগাযোগ রাখছেন। এরপরেই তিনি বলছেন যে পদ ছিনিয়ে নিতে হয়, সহজে কিছু পাওয়া যায় না, পদ ছিনিয়ে নিতে হয়, আর কেমন করে ছিনিয়ে নিতে হয় সেটা আমি জানি। চেয়ার কোনোদিন কারোর স্থায়ী হয় না। কি বলবেন? এ তো চারু মজুমদারের মতন কথা, যে অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তো নিন না ছিনিয়ে অসুবিধা কি আছে? ওর দুটো হাত আছে, কেন্দ্রেরও দুটো হাত আছে, তো উনি নিন না ছিনিয়ে, আটকাচ্ছে কিসে? কিন্তু সব পাঁয়তাড়া করার দরকার কি? উনি মন্ত্রী পদ পাননি, সেটা নিয়ে ওর ক্ষোভ আছে বুঝতে পারি, কিন্তু ওর কতদূর যোগ্যতা আছে সেটাও তো ভাবতে হবে। যে নির্বাচনে জিতেছেন বলেই যে তিনি মন্ত্রীর পদ পাওয়ার যোগ্য, তিনি একটা মন্ত্রিত্ব চালাবার যোগ্য, এরকম তো কোনো কথা নেই। বহু লোক নির্বাচনে এরকম জেতেন এবং জিতে তারা মন্ত্রীপদ পান না, কারণ মন্ত্রী হবার মতন কোনো যোগ্যতা তাদের নেই, সৌমিত্র খাঁরও নেই। সৌমিত্র খান এত মন্ত্রী হওয়ার শখ কিসের জন্য? উনি এমপি হিসেবেই যথেষ্ট কাজ করতে পারেন, ওর নিজের কনস্টিটিউয়েন্সির জন্য যা কাজ করতে পারেন, পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে পারেন। কাজ করে দেখিয়ে দিন, উনি তার যথাযোগ্য পুরস্কার পাবেন। বারবার যখন ধরুন এর আগেও যখন রেপের ঘটনাগুলো ঘটলো বা মহিলাদের অসম্মান করার ঘটনাগুলো ঘটলো, সেখানেও দেখা গেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, পোস্ট পোল ভায়োলেন্সের পরেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্র থেকে, কিন্তু এরা এখানে আসছেন, এখানকার রিপোর্ট নিচ্ছেন, রিপোর্ট জমা দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি তো কোনো কাজ হচ্ছে না স্যার। এই ব্যাপারটা সমানে আমার কিছু বলার নেই, বরঞ্চ আমি বলবো যে এটা আমার অভিযোগ, হওয়া উচিত কিছু। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেগুলো নিয়েছেন সেগুলো নিয়ে তো আমাদের মাননীয় গৃহমন্ত্রীর একটা কিছু ঘোষণা করা উচিত, যে এবার এটার ভিত্তিতে আমরা এটা করব। স্যার এবারে একটা ক্লিয়ার প্রশ্ন, সেটা হচ্ছে 2026 সালের নির্বাচনে বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে? শোনো, হ্যারল্ড উইলসন ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, এ উইক ইজ এ লং টাইম ইন পলিটিক্স। 2026 সাল এখনো 2 বছর দেরি। কি তুমি এখন 2026 সালের কথা জিজ্ঞেস করছো? 2026 সালের মতো অনেক কিছু হয়ে যেতে পারে। একটা শেষ প্রশ্ন করব স্যার, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বারবার যখন বিজেপির তরফ থেকে কোনো একজন প্রার্থীকে নির্বাচন করে দেখানো হয়েছে যে ইনি আমাদের প্রার্থী এই জায়গা থেকে, সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বিরোধীর বহু ভেতরকার লোকজন, কর্মীরা, তারা কিন্তু বিরোধিতা করেছেন। এই সেম জিনিস আমরা এবার দেখতে পাচ্ছি বাগদাতে, যে বিজেপির যিনি প্রার্থী যাকে দাঁড় করানো হয়েছে তার বিরোধিতা করা শুরু করেছেন বিজেপিরই একাংশ, এবং তারা নির্দল হিসেবে আরও একজন প্রার্থীকে দাঁড় করিয়েছেন, এবং বিজেপির যে মনোনীত প্রার্থী তাকে তারা মানছেন না। এভাবে কতদিন চলতে পারে? এরকম তো আছে, দলের মধ্যে উপদল থাকে না, অন্য কোনো দলে থাকে না। তৃণমূলে উপদল নেই, বিজেপির তো এক প্রার্থীর বিরুদ্ধে একজন নির্দল প্রার্থী দাঁড় করেছে। তৃণমূলে তো এই সমস্ত ব্যাপার হলে গলা কেটে দেয়। বগটুইতে কি হলো 1 বছর আগে? খুন হয়ে গেল, কারা 9 জন লোক খুন হয়ে গেল। কারা খুন হলো? সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলমান সম্প্রদায়ের লোক। খুন করলো কারা? ওই পার্টিরই লোক। অতএব যেখানে তৃণমূলের মধ্যে এই উপদলীয় মারামারি হলে পরে তার পরিণাম হয় প্রাণনাশ, সেখানে এই সমস্ত কথা বিজেপির সম্বন্ধে বলা কারো সাজে না।